বাবা মায়ের মারা যাওয়ার পরে দিদি আমার দেখভাল করত এবং আমাকে শিক্ষাযোগ্য করে তুলেছিল। দিদি আমাকে মানুষ করবে বলে নিজে বিয়ে করেনি এবং তার সমস্ত মূল্যবান সময় আমার জন্যই পরিত্যাগ করেছিল। আমার নাম জুলি। কলেজের পড়াশোনা শেষ হওয়ার পরে দিদি আমার জন্য একটা ভালো পাত্রের খোঁজ করেছিল। সেই ছেলেটার নাম নিলয়। নিলয় আমাকে নিজের জীবনসঙ্গিনী হিসাবে বেছে নিয়েছিল। তারপর নিলয়ের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন মনে অনেক স্বপ্ন, আশা ও ভরসা ছিল। ভেবেছিলাম বর আমাকে অনেক আদর ও ভালোবাসা দিবে। এমনকি বরের আদর ও ভালোবাসা পাওয়ার জন্য আমি তো বিচলিত হয়ে উঠতাম। কিন্তু জানি না কেন আমার বর তো আমার দিকে ঠিকঠাকভাবে তাকিয়েও দেখতো না। আমাকে আদর করা তো অনেক দূরের কথা। এদিকে আমি দিন দিন বরের আদর পাওয়ার জন্য অনেক বেশি উত্তেজিত হয়ে পড়তাম। সারা রাত ধরে বরকে কাকুতি মিনতি করতাম আমার শরীরের খিদে মেটানোর জন্য। এমনকি বরের সামনে আমি অর্ধনগ্ন অবস্থায় যাওয়া সত্ত্বেও সে আমার দিকে আকর্ষিত হতো না। আমি তো বুঝতে পারছিলাম না আমার বর কী কারণে আমার কাছে আসতো না। সে তো আমাকে নিজে পছন্দ করে বিয়ে করেছিল। তাহলে কেন সে আমার থেকে দূরে পালাতো? এই প্রশ্নের উত্তর আমি খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু এর উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। উল্টে আমি যখন শাশুড়ি মাকে বলেছিলাম যে তার ছেলে তো আমার কাছে আসে না, তখন আমার শাশুড়ি মা আমাকেই বলতেন যে তুমি কেমন মহিলা যে নিজের স্বামীকে আকর্ষিত করতে পারো না? তোমার এই সৌন্দর্য কি কাজের যখন তুমি নিজের স্বামীকেই নিজের আঁচলে বেঁধে রাখতে পারো না? তোমার এই সৌন্দর্য দেখেই তো আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়েছিলাম, যাতে তুমি আমার ছেলেকে নিজের দিকে আকর্ষিত করে রাখতে পারো। কিন্তু তুমি তো কোনো কাজের নয়। শাশুড়ি মায়ের কথা শুনে আমি ভীষণ আশ্চর্য হতাম, কারণ উনি তো আমাকেই দোষারোপ করতেন। উনি সব কিছু জানতেন নিজের ছেলের ব্যাপারে, তা সত্ত্বেও উনি আমাকেই দোষারোপ করতেন। আমার জীবনের এই সত্য ঘটনাটি শুনে আপনারাও অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন যে একটা মানুষ কিভাবে শুধুমাত্র নিজের স্বার্থের দিকটা ভেবে অন্য মানুষের জীবনটা নষ্ট করে দিতে পারে। আমার বরের ব্যাপারে শাশুড়ি মা, শ্বশুরমশাই ও ননদ তারা সব কিছুই জানতো এবং সব কিছু জানা সত্ত্বেও তারা আমার বিয়ে নিলয়ের সঙ্গে দিয়েছিল। বরের আমার প্রতি কোনো আকর্ষণ, ভালোবাসা, যত্ন না দেখতে পেয়ে আমি অনুমান করতে পেরেছিলাম যে আমার বরের অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে, যার জন্য সে আমাকে ভালোবাসে না। ফুলশয্যার রাতে আমি যখন বরের অপেক্ষায় বসেছিলাম তখন রাত্রি ১টা বাজে। ওই সময় আমার বরের বন্ধু বিনোদ আমার বরকে ধরে ঘরের ভিতরে নিয়ে আসে এবং বিছানায় শুইয়ে দেয়। বরের অবস্থা দেখে আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে সে মদ্যপান করেছে। তারপর আমার কিছু বলার আগেই বরের প্রিয় বন্ধু বিনোদ বলল, বৌদি, বিয়ের জন্য তো আমি নিলয়কে রাজি করিয়েছিলাম, কিন্তু ফুলশয্যার রাতের জন্য আমি তাকে রাজি করাতে পারলাম না। তার জন্য আমি ভীষণ দুঃখিত। এই কথা বলে বরের বন্ধু ঘর থেকে বেরিয়ে চলে যায়। সেদিন আমার বুঝতে বাকি ছিল না যে বরের তো আমার সঙ্গে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। সে তার বন্ধু ও পরিবারের কথা শুনে আমাকে বিয়ে করেছিল। সেদিন থেকে আমার মনে প্রশ্ন জাগে যে কী কারণে বর আমাকে পছন্দ করতো না। এমনকি সে তো আমার সঙ্গে কথাও বলতে পছন্দ করতো না। এই কথাগুলো আমি কিন্তু দিদিকে বলিনি যে আমার বর তো আমাকে পছন্দই করে না। আমি জানতাম এই কথাগুলো দিদিকে বললে দিদি আমার জন্য অনেক চিন্তা করবে। তাই আমি ভেবেই নিয়েছিলাম আমাদের মাঝখানের যা সমস্যা আছে সেটা আমি ঠিক করব। তারপর এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে সেদিন আমি বরের কাছে বসে বলেছিলাম, আমরা স্বামী স্ত্রী হওয়ার আগে একে অপরের বন্ধু। আমি তো তোমার বন্ধুর মতোই। তুমি মন খুলে আমার সঙ্গে কথা বলতে পারো। তোমার যদি কিছু সমস্যা আছে সেটা তুমি আমার সঙ্গে আলোচনা করতে পারো। এই কথাগুলো বলার পরে বর কোনো কথা না বলেই অনেক রেগে ঘর থেকে বাইরে বেরিয়ে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কাটার পরে সেদিন রাতে আমার বর মদ্যপান করে ঘরের ভিতরে আসে এবং তাকে দেখে মনে হচ্ছিল সে যেন অনেক কষ্টে আছে, কিন্তু কষ্টটা যে কি সে আমাকে বলতে রাজি ছিল না। মদ্যপান করে এসে সে আমার সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পরে বরের ফোন বেজে ওঠে। ফোন বেজে ওঠা মাত্রই আমি যখন তার ফোনটা হাতে নিই তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কারণ বরের মোবাইলে মাই লাভ বলে কোনো একজনের ফোন এসেছিল এবং সেদিন আমি বুঝে গেছিলাম যে আমার বরের নিশ্চয়ই কোনো প্রেমিকা আছে যার জন্য সে আমাকে পছন্দ করে না।
এদিকে শাশুড়ি মা আমাকে প্রত্যেক দিন বলতেন যে আমি তো ভেবেছিলাম তোর সঙ্গে আমার ছেলের বিয়ে দিলে আমার ছেলের পরিবর্তন ঘটবে, সে সাংসারিক হয়ে উঠবে, কিন্তু সে তো আরও বেশি মনমরা এবং উদাসীন হয়ে গেছে। আমার শাশুড়ি মা তো আমাকে কিছু বলার সুযোগই দিতেন না। উনি সবসময় আমাকেই কটু কথা শোনাতেন। আমি যখন জানতে পেরে যাই যে আমার বরের নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রয়েছে, যার জন্যই তো সে আমাকে পছন্দ করে না, তাও আমি হার মানিনি। তাও আমি চেষ্টা করেছিলাম আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে। আমি তখনও আমার দিদিকে কিছু জানাইনি যে আমার সাংসারিক জীবনে কি ঘটছিল। ভেবেছিলাম যেমন করেই হোক স্বামীকে নিজের দিকে ফিরিয়ে আনব। তাই আমার বরের সবচেয়ে কাছের ও প্রিয় বন্ধু বিনোদের সঙ্গে সেদিন গোপনে আমি দেখা করেছিলাম এটা জানার জন্য যে আমার বরের অতীতে এমন কি হয়েছে যে সে আমার মুখ পর্যন্ত দেখতে রাজি নয়, তার কার সঙ্গে সম্পর্ক রয়েছে। তখন বিনোদ আমাকে বলেছিল, বৌদি, আমি এটা 100% গ্যারান্টি সহকারে বলতে পারি যে আমার বন্ধু নিলয়ের আগেও কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল না এবং এখনও কোনো মেয়ের সঙ্গে তার সম্পর্ক নেই। তার জীবনে তুমিই প্রথম। আমি তখন বিনোদকে বললাম, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তোমার বন্ধুর মোবাইলে মাই লাভ বলে কার নাম সেভ করা আছে এবং মাই লাভ বলে কে তাকে ফোন করে? এই কথা শোনা মাত্রই আমার বরের বন্ধু বিনোদ অনেক বেশি রেগে বলল, তুমি আমার বন্ধুকে সন্দেহ করছো? আর এই জন্য তুমি আমার বন্ধুর মোবাইল চেক করে দেখেছো? এটা কি তুমি ঠিক করেছো? কি দরকার আছে অন্যের মোবাইল চেক করার? তুমি তাকে এইভাবে সন্দেহ করো? ছি! আমি না এখানে এসেই অনেক বড় ভুল করেছি। এই কথা বলে আমার কোনো কথা না শুনেই বিনোদ অনেক রেগে সেখান থেকে চলে যায়। তারপর কিছুদিন পরে আমি যখন আবার বরের কাছে যাওয়ার চেষ্টা করি তখন সে হঠাৎ করে অনেক জোরে কেঁদে আমাকে জড়িয়ে ধরে। আমি সেদিনও জানার চেষ্টা করেছিলাম বরের মনের কথা। জানি না বরের মনের মধ্যে এমন কি কথা চলছিল যেটার জন্য সে ভেতরে ভেতরে এতটা কষ্ট পাচ্ছিল। যদি আমার বর কোনো মেয়েকে পছন্দ করে থাকে তাহলে আমার শ্বশুর শাশুড়ি কেন সেই মেয়েটির সঙ্গে আমার বরের বিয়ে দেয়নি? এই রকম হাজারো প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু বর আমাকে কিছু বলেনি। সেদিন বর অনেক মন খারাপ করে প্রথমবার আমাকে নিজের বুকে জড়িয়ে ধরেছিল। শুধু তাই নয়, বিয়ের 1 মাস পরে আমার মনের সব ইচ্ছে পূরণ হয়েছিল, কারণ সেদিন বর আমার শরীরের খিদে মিটিয়েছিল। আমাদের দুজনের মাঝের সব দূরত্ব সেদিন শেষ হয়ে গেছিল। সেদিন বরের ভালোবাসা ও আদর পেয়ে আমি খুব খুশি ছিলাম। ভেবেছিলাম এবার হয়তো আমাদের মাঝে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। সেদিন যখন করবা চৌথের উপোস রেখেছিলাম বরের দীর্ঘ আয়ুর জন্য, সেদিন আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে এইভাবে ঠকাবে। এদিকে আমার বর তো সারাদিন তার বন্ধু বিনোদের সঙ্গেই ঘুরে বেড়াতো। আমার বর বাড়িতে থাকলে মনমরা হয়ে থাকতো, কিন্তু বিনোদকে দেখলে সে খুব খুশি হয়ে যেত। সেদিন পুজোর সময় যখন আমরা সবাই মিলে ছাদে উঠেছিলাম চাঁদ দেখে নিজেদের উপোস ভাঙার জন্য, তখন আমার বরের বন্ধু বিনোদও ছাদের উপরেই উপস্থিত ছিল। তারপর আমার শাশুড়ি মা ও আমি যখন চাঁদের দিকে তাকানোর পরে বরের দিকে তাকাই, তখন সেই দৃশ্যটা দেখে আমার হাত থেকে পুজোর থালাটা পড়ে যায়। আমি তো কিছুক্ষণের জন্য জ্ঞানশূন্য হয়ে গেছিলাম, কারণ আমার বর তার প্রিয় বন্ধুর পা ধরে প্রণাম করছিল, ঠিক সেইভাবে যেইভাবে একটা মেয়ে তার স্বামীর পা ধরে প্রণাম করে। তারপর আমার বর তার বন্ধু বিনোদের হাতটাকে চেপে ধরে বলল, অনেক হয়েছে, আর নয়। আজ আমার ভালোবাসাকে সবার সামনে স্বীকার করছি। আমি বিনোদকে অনেক ভালোবাসি এবং তার সঙ্গেই থাকতে চাই। এই মিথ্যে বিয়ের বাঁধন থেকে আমি মুক্তি পেতে চাই। বরের সব কথা শোনার পরে আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার বর একজন সমকামী বা সমলিঙ্গ পুরুষ ছিল, যে কিনা নিজের লিঙ্গের মানুষদের প্রতি স্থায়ীভাবে আকর্ষিত ছিল। যেসব পুরুষ বা মেয়েরা নিজের লিঙ্গের ছেলে ও মেয়েদের প্রতি আকর্ষিত হয় তাদের সমকামী পুরুষ বা মহিলা বলা হয়। বরের সব কথা শোনার পরে আমি বুঝে গেছিলাম যে আমার শ্বশুরবাড়ির লোকেরা
সবকিছু জানা সত্ত্বেও আমার বিয়ে একজন সমকামী পুরুষের সঙ্গে দিয়েছিল, শুধুমাত্র নিজেদের সত্যিটা লুকোনোর জন্য। এবং সমাজের চোখে ধুলো দিয়ে আমার বিয়ে তার সমকামী ছেলের সঙ্গে দিয়েছিল, শুধুমাত্র নিজের পাড়া প্রতিবেশীর মুখ বন্ধ করার জন্য। আসলে আমার শ্বশুরবাড়ির পাড়া প্রতিবেশীরা সকলেই জেনে গেছিল যে আমার বর একজন সমকামী পুরুষ। এই জন্য আমার শাশুড়ি মা জোর জবরদস্তি বরের বিয়ে আমার সঙ্গে দিয়েছিল। বরের ইচ্ছে না থাকা সত্ত্বেও সে বাধ্যতামূলক আমার সঙ্গে বিয়ে করেছিল, শুধু তার মায়ের কারণে। সব কিছু জানার পরে আমি শাশুড়ি মাকে বললাম, আপনি কিভাবে সব কিছু জানা সত্ত্বেও আমার জীবনটাকে নষ্ট করতে পারলেন? আমার জীবনটা নষ্ট করার অধিকার আপনাদের কে দিয়েছে? আমার শাশুড়ি মা তখনও আমাকে অনবরত দোষারোপ করছিলেন। তিনি তখনও একটাই কথা বলছিলেন যে, তুই কেমন মহিলা যে নিজের যৌবন দেখিয়ে নিজের বরকে আকর্ষিত করতে পারলি না? তোর তো কোনো যোগ্যতাই ছিল না আমাদের বাড়ির বউ হওয়ার। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার শ্বশুরবাড়ির লোকেদের সত্যিটা সবার সামনে তুলে ধরব। তাই আমি শাশুড়ি মাকে বলেছিলাম, দোষ আপনাদের, আর শাস্তি পেতে হয়েছে আমাকে। অনেক হয়েছে, আপনারা আমার সঙ্গে অনেক অন্যায় করেছেন। আপনার ছেলে আমাকে ব্যবহার করেছে, এবার আমি অন্যায়ের প্রতিবাদ করব। কথা বলতে বলতে আমি সেদিন মাথা ঘুরে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে আসে তখন জানতে পারি যে আমি গর্ভবতী। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার এমন একজন পুরুষের সঙ্গে বিয়ে হবে যে কিনা নিজে একজন পুরুষ হয়ে অন্য পুরুষের প্রতি আকর্ষিত হয়। যেটা মেনে নেওয়া একটা স্ত্রীর পক্ষে কিন্তু কোনোদিনই সম্ভব নয়, এবং এটা আমার পক্ষেও মেনে নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তাই আমি তাদের সত্যিটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার প্রতিবাদ করা দেখে আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই মিলে আমার উপরে আরও বেশি অত্যাচার শুরু করে। আমার বর তখন আমার হাত ধরে টেনে একটা ঘরের মধ্যে আমাকে বন্দি করে দেয়। ও বলে, তুই এই ঘরের মধ্যে বন্দি থাকবি যতদিন না বাচ্চাটার জন্ম হচ্ছে। তারপর বাচ্চাটার জন্ম হয়ে যাওয়ার পরে তোকে শেষ করে ফেলবো, এবং আমি বিনোদের সঙ্গে আমার সম্পর্কটাকে জারি রাখব। এতে সমাজের চোখে আমিও ভালো হয়ে থাকব। বাচ্চাটার জন্ম হলে সমাজের লোকেরা আমাকে আর খারাপ ভাববে না। আর তোকে শেষ করার পরে আমরা প্রচার করে দিব যে বাচ্চা জন্ম দেওয়ার সময় তুই মারা গেছিস। আমি তখন মনে সাহস জুটিয়ে বরকে বলেছিলাম, তুমি আমার সঙ্গে অন্যায় করছো, তুমি আমাকে ব্যবহার করেছ, তুমি শাস্তির উপযুক্ত, আমি তোমাকে শাস্তি দিব। তারপর বর আমার কথা শুনে আমাকে একটা ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়, এটা জানা সত্ত্বেও যে আমি গর্ভবতী। আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই খুব ভালোভাবেই জানতো যে আমার বরের তার বন্ধু বিনোদের সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে। তা সত্ত্বেও আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার সঙ্গে নিলয়ের বিয়ে দিয়েছিল। এমনকি আমি যখন সত্যি কথাটা জানতে পারি তখনও আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার সঙ্গে অন্যায় করেছিল এবং তাদের ছেলেকেই সমর্থন করেছিল। তখনও আমার শ্বশুর শাশুড়ি আমাকে সমর্থন করেনি। সেদিন বর আমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়েছিল, যাতে আমি আমার দিদিকে ফোন করতে না পারি। এইভাবে প্রায় 1 মাস কেটে যাওয়ার পরে আমার দিদি শ্বশুরবাড়িতে আসে আমার সঙ্গে দেখা করার জন্য। তার আগে পর্যন্ত আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে প্রত্যেক দিন ইঞ্জেকশন দিয়ে আমাকে অজ্ঞান করে রাখত। কারণ আমি যদি চিৎকার চেঁচামেচি করি তাহলে তো পাড়া প্রতিবেশীর লোকেরা জানতে পেরে যাবে যে আমার সঙ্গে কিছু একটা হয়েছে। তাই আমার মুখটা বন্ধ রাখার জন্য আমার শাশুড়ি ও বর তারা সবাই মিলে আমাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিত। তারা একবারও ভাবেনি যে আমি গর্ভবতী, এবং যেই বাচ্চাটার জন্য তারা সমাজের চোখে ভালো হওয়া নাটক করবে ভেবেছিল সেই বাচ্চাটাকেই তারা কষ্ট দিচ্ছিল। আমি গর্ভবতী হওয়া সত্ত্বেও তারা আমাকে পাওয়ারফুল ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখত। আমার দিদির সঙ্গে যখন 1 মাস কোনো রকম যোগাযোগ হয়নি তখন আমার দিদি আমার সঙ্গে দেখা করতে শ্বশুর বাড়িতে চলে আসে। আমার দিদিকে দেখে শাশুড়ি মা ও বর আমাকে স্টোর রুম থেকে বরের ঘরে নিয়ে এসে শুইয়ে দিয়েছিল, যাতে আমার দিদির মনে কোনো রকম সন্দেহ না জাগে। ওই সময় আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না। তারপর দিদি যখন আমার সঙ্গে দেখা করার বায়না করে তখন শাশুড়ি মা আমার দিদিকে বলেছিল আমি নাকি শুয়ে আছি, কিন্তু তাও আমার দিদি জোর জবরদস্তি বরের ঘরের ভিতরে এসে দেখে যে আমি শুয়ে আছি। কিন্তু আমার অবস্থা দেখে দিদির মনে সন্দেহ হয়েছিল যে কিছু তো একটা গণ্ডগোল আছে, কিছু তো একটা আছে যেটা তারা দিদির থেকে লুকোচ্ছিল। দিদি যখন আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে তখন আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি চোখ খুলে ঠিকঠাকভাবে তাকাতেও পারছিলাম না।
আমি অনেক চেষ্টা করেছিলাম নিজেকে সচেতন অবস্থায় ফিরিয়ে আনতে, কিন্তু আমি পারিনি। আমার দিদি অনেক চেষ্টা করেছিল আমার সঙ্গে কথা বলতে, কিন্তু আমি দিদির সঙ্গে কোনো কথাই বলতে পারিনি, কারণ আমার শারীরিক অবস্থা তারা খারাপ করে দিয়েছিল। সেদিন আমার দিদি আমাকে সেই অবস্থায় দেখে বাড়ি ফিরে চলে যায়। আমি তো ভেবেছিলাম দিদি হয়তো কিছুই বুঝতে পারেনি যে আমি কতটা কষ্টে আছি। কিন্তু পরের দিন সকালবেলাতেই আমার দিদি পুলিশকে সঙ্গে নিয়ে হঠাৎ করে আমার শ্বশুরবাড়িতে এসে হাজির হয়েছিল। কারণ আমাকে দেখার পরে দিদির সন্দেহ হয়েছিল যে আমার শ্বশুরবাড়িতে কিছু তো একটা গণ্ডগোল আছে, যেটা আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার দিদির থেকে লুকিয়েছিল। পুলিশ যখন আমার শ্বশুরবাড়িতে আসে তখন পুরো বাড়ি তল্লাশি করার পরে দেখে যে আমি অজ্ঞান অবস্থায় স্টোর রুমে পড়ে আছি। তারপর দিদি আমাকে ওই অবস্থায় দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে 2 দিন ভর্তি থাকার পরে আমার মৃত শরীরে আবার প্রাণ ফিরে আসে। আমি তখন সুস্থ হয়ে আমার দিদিকে জড়িয়ে ধরে সব কিছু সত্যি কথা বলেছিলাম, যে আমার শ্বশুরবাড়ির লোকেরা কিভাবে আমাকে বন্দি করে রেখেছিল। পুলিশকে যখন আমার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিলাম, তখন তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার পরে পুলিশে আমার শ্বশুরবাড়ির লোকেদের অ্যারেস্ট করে নিয়ে গেছিল। তারপর আমি দিদির সঙ্গে বাড়ি চলে যাই। দিদির সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার পরে ভেবেছিলাম এবার আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নিতে পারবো। এবার হয়তো আমার বাচ্চাটাকে ভালোভাবে জন্ম দিতে পারবো। কিন্তু আমার বাচ্চাটা তো মৃত জন্ম হয়েছিল। পেটের মধ্যেই আমার বাচ্চাটা মারা গিয়েছিল। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে প্রত্যেক দিন বেহুশ করার ইঞ্জেকশন দিত, যার ফলে আমার বাচ্চাটা পেটেই মারা যায়। এই ঘটনার ফলে আমি সম্পূর্ণভাবে মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলাম। আমার অনেক সময় লেগেছিল এই কষ্ট থেকে বের হতে। এখন আমি দিদির সঙ্গেই থাকি আর সিদ্ধান্ত নিয়েছি কোনো দিন বিয়ে করব না। বিয়ে করে একবার ঠকেছি, কিন্তু দ্বিতীয়বার আমি আর ঠকতে চাই না। আমার দিদি তো ভালো পাত্র এবং ভালো পরিবার দেখেই আমার বিয়ে দিয়েছিল, কিন্তু আমরা কেউ জানতাম না যে তাদের মন এতটা কালো ছিল। তারা নির্দয়, নিষ্ঠুর ও কঠোর মনের ছিল। সমকামী পুরুষ হওয়া বা সমকামী স্ত্রী হওয়া কোনো অপরাধ নয়, কারণ আমরা তো সবাই উপরওয়ালার সৃষ্টি, যেটাকে আমরা কেউ পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমরা যেটা আছি সেটাকে সবার সামনে গ্রহণ করার ক্ষমতা রাখা উচিত, যেটা আমার বর করেনি। উল্টে আমার বর নিজের সত্যিটা সমাজের থেকে লুকোনোর জন্য আমার উপরেই অত্যাচার করেছিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।